বলে। তো এখন অনেকে আছে কমপ্লিমেন্ট চিনি না। এখন লিঙ্কিং ভার্ব প্রতিদিনের মতো করে আজও উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে। আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা করব অক্সিলারি ভার্ব নিয়ে। অক্সিলারি ভার্ব কয়টি এবং কি কি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো অক্সিলারি ভার্বের ভিতরে প্রথমে রয়েছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, being, been। এরপরে রয়েছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ভিতরে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এরপরে রয়েছে ডু ভার্ব। ডু, ডাজ, ডিড। এরপরে রয়েছে মডাল ভার্ব। মডাল ভার্বের ভিতরে রয়েছে শ্যাল, উইল, মে, ক্যান, উড, শুড। তারপরে রয়েছে মাইট। তারপরে রয়েছে কুড। এরপরে রয়েছে সেমি মডাল। সেমি মডালের ভিতরে রয়েছে নিড। তারপরে রয়েছে ডেয়ার। তারপরে রয়েছে ওট টু। তারপরে রয়েছে ইউজ টু ইত্যাদি। তো যদি আমরা দেখি বি ভার্বের ভিতরে রয়েছে এম, ইজ, আর, যেগুলো প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওয়াজ, ওয়্যার পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে বি, বিং, বিন। তারপরে হচ্ছে হ্যাভ ভার্বে হ্যাভ, হ্যাজ, যে দুইটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাড হচ্ছে পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং হ্যাভিং, হ্যাভিং এর সাথে যদি কোনো ভি3 বসে তাহলে পারফেক্ট পার্টিসিপল হয়। এরপর ডু ভার্বের সাথে রয়েছে ডু, ডাজ, যেটা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিড হচ্ছে পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবারে মডেল ভার্ব রয়েছে শ্যাল, উইল, মে, ক্যান, উড, শুড, মাইট, কুড। এরপর রয়েছে সেমি মডেল নিড, ডেয়ার, ওট টু, ইউজ টু। এটাকে সেমি মডেল বলার কারণ হচ্ছে এই ভার্ব গুলো মডাল এবং মেইন ভাবে কাজ করে। সেমি মডেল বলতে বোঝাচ্ছে মডাল প্লাস মেইন, অর্থাৎ মডেলের কাজ করে আবার মেইন ভার্বেরও কাজ করে। তো এখানে অক্সিলারি ভার্ব গুলো সবই দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা শিখব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। প্রথমে শিখব ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ভার্ব সহজভাবে বুঝবেন। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে
যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে, যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে, আর ইন্ট্রানজিটিভ হচ্ছে তার বিপরীত, অর্থাৎ যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না। ট্রানজিটিভ হচ্ছে যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভ হচ্ছে যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে না। অর্থাৎ এখানে যদি বলি যে মাদার লাভস মি, এখানে আমরা হচ্ছে অবজেক্ট চেনার উপায় কি এটা একটু বলে দিই। আচ্ছা, মাদার লাভস মি, এখানে দেখেন এই মি হচ্ছে অবজেক্ট, মি হচ্ছে কি অবজেক্ট। এখন অবজেক্ট চেনার উপায় হচ্ছে যখন আমরা ভার্বকে কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ আমি যদি বলি মাদার লাভস মি, অর্থাৎ মা আমাকে ভালোবাসেন, অর্থাৎ মা কাকে ভালোবাসেন, আমাকে। এই কাকে দ্বারা যদি আমি প্রশ্ন করতেছি তাহলে এই মি পেয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কি এটা হচ্ছে অবজেক্ট। তো এই মাদার লাভস মি, এখানে লাভসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আবার যদি আমি ইনট্রানজিটিভ ভার্ব দেখি, তাহলে আমি যদি বলি মাদার লাভস, এই যে ভার্বটা, আচ্ছা আপনারা এই বলুন এই সেন্টেন্সে কি কোথাও অবজেক্ট আছে? অবজেক্ট চেনার নিয়ম হচ্ছে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমি যদি এখানে লাভসকে, এখানে ভার্ব হচ্ছে এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে লাভস, তো আমি যদি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, মাদার লাভস অর্থাৎ কি মা হাসেন, তাহলে কি হাসেন বা কাকে হাসেন, কোনো উত্তর পাচ্ছি আমরা এই সেন্টেন্স থেকে। তো এই সেন্টেন্সে কি কোনো অবজেক্ট আছে? নেই। তো এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। এছাড়া অনেক সময় যদি আপনি নির্বাচন করতে চান যে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, সেটার একটা নিয়ম রয়েছে। যে ভার্বের পরে ইট অথবা হিম বসালে অর্থ মিলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব চেনার নিয়ম। অর্থাৎ যে ভার্বের শেষে আপনি ইট অথবা হিম বসিয়ে অর্থ মেলাতে পারবেন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমি যদি বলি আই লাইক হার, এখন দেখেন এই ভার্ব, এই লাইকের পরে কিন্তু হার এই লাইকের পরে হার অথবা হিম বসানো যাচ্ছে, তাই না? যে লাইক হিম অথবা লাইক হার, তাহলে লাইক হচ্ছে কি ইনট্রানজিটিভ, সরি ট্রানজিটিভ ভার্ব। আবার লাইকের পরে কিন্তু আপনি ইটও বসাতে পারেন, যে আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। তো এই লাইকটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের শেষে দেয়ার অথবা হেয়ার বসানো যায়, যে ভার্বের শেষে দেয়ার বসাইলে অর্থ মিলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বুঝা গেছে? যেমন আমি বলতে পারি গো দেয়ার, গোর পরে কিন্তু দেয়ার বসানো যাচ্ছে, গোর পরে কিন্তু আপনি হিম অথবা ইট কোনোটাই বসাইতে পারবেন না। গোর পরে কিন্তু দেয়া বসানো যাচ্ছে বিধায় গো হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। আর এখানে আরেকটা যদি আমি দেখি ট্রানজিটিভের ক্ষেত্রে, ডুর পরে কিন্তু আপনি কখনো দেয়ার বসাইতে পারবেন না, ডুর পরে কিন্তু আপনি ইট বসাইতে পারবেন।
ডু পরে আপনি ইট বসাতে পারবেন, এজন্য ডু কি ট্রানজিটিভ ভার্ব, যেহেতু ডুর পরে কি ইট বসানো যাচ্ছে, তাহলে ডু হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো আশা করি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আপনারা সকলেই খুব সহজভাবে বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব একটা সেন্টেন্স থেকে কিভাবে আপনি এক অবজেক্ট কোনটি এটা আইডেন্টিফাই করবেন। তো দেখুন, অবজেক্ট, চিনিবার উপায়, কিভাবে আপনি একটি সেন্টেন্সে অবজেক্ট বের করবেন, তাই না? তো মনে রাখবেন, ভার্বকে কি অথবা কাকে বা হট অথবা হোম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো? ভার্বকে কি অথবা কাকে দ্বারা বা হট অথবা হুম দ্বারা, অর্থাৎ ওই কি বা কাকে ইংরেজি হচ্ছে হুম অথবা হট, প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো আমরা যদি প্র্যাকটিক্যালি এখন দেখি একটা সেন্টেন্স থেকে কিভাবে অবজেক্ট বের করব, তাহলে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। তো আমাদের অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে আমরা ভার্বকে প্রশ্ন করব, তাই না, কি অথবা কাকে দ্বারা। তো এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে কি টুক, ভার্ব হচ্ছে টুক। তো আমি যদি এই টুককে প্রশ্ন করি যে কি নিল, তাহলে প্রশ্ন কি পাচ্ছি, শেল্টার নিল। সে কি নিল, শেল্টার নিল। তাহলে উত্তর দিচ্ছে কে, শেল্টার। তাহলে এই শেল্টার হচ্ছে কি অবজেক্ট, সহজ জিনিস। তারপর আবার যদি আমি দেখি যে মাদার ফিটস মি, এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে কি ফিট। তো আমি যদি ফিট কে প্রশ্ন করি যে কাকে খাওয়ান, আমাকে, তাহলে এটা হচ্ছে কি অবজেক্ট, পেয়ে গেলাম, সহজ জিনিস। এখানে বলছিল হি টুক শেল্টার আন্ডার ট্রি, সে একটি গাছের নিচে শেল্টার নিল। তো কি নিল, শেল্টার নিল, অবজেক্ট পেয়ে গেলাম। এই সেন্টেন্সে মাদার ফিটস মি, মা আমাকে খাওয়ান। তাহলে আমি যদি ফিটস কে কোশ্চেন করি যে কাকে খাওয়ান, আমাকে, তাহলে কি অবজেক্ট পেয়ে গেলাম, সহজ জিনিস। এরপর যদি আরেকটা দেখি, হি ইজ গোয়িং টু ঢাকা। তো এই সেন্টেন্সে হচ্ছে কি প্রশ্ন, ভার্ব কোনটি, ইজ গোয়িং। তো আমি যদি একে প্রশ্ন করি যে কি যাচ্ছে, উত্তর পাওয়া যায়, কাকে যাচ্ছে, উত্তর পাওয়া যায়, পাওয়া যায় না। তো এই সেন্টেন্সে কোন অবজেক্ট আছে, নেই। এই সেন্টেন্সে কোন অবজেক্ট নেই, তবে এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। বুঝা গেছে? অবজেক্ট বের করার নিয়ম আমরা কি বুঝতে পারলাম। তো আশা করি আপনারা অবজেক্ট বের করার নিয়মটি শিখেছেন। মনে রাখবেন, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতে পারে, আমাদের ভিতরে অনেকের ভয় থাকে যে ইংলিশ বোধহয় অনেক কঠিন, তবে ইংলিশ আমাদের ভাবনার থেকেও সহজ। আপনি একবার ইংলিশ একটু চর্চা করে দেখেন, অবশ্যই আপনি মজা পাবেন। ইংলিশের ভিতরে অবশ্যই মজা রয়েছে, রোমান্টিসিজম রয়েছে। আমি এটা বারবার বলি যে ইংলিশের ভিতরে রোমান্টিসিজমের ব্যাপারটা রয়েছে। আপনি একবার একটু চেষ্টা করে দেখেন যে কি মজা এর ভিতরে। এখন আমরা শিখবো লিঙ্কিং ভার্ব কি। লিঙ্কিং ভার্ব, তো দেখেন লিঙ্কিং ভার্ব কি, মনে রাখবেন কমপ্লিমেন্ট যুক্ত
সেন্টেন্সের ভার্বই হলো লিঙ্কিং ভার্ব। কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের ভার্বই হলো লিঙ্কিং ভার্ব। তো বুঝতে পারতেছেন যে যে সেন্টেন্সের কমপ্লিমেন্ট থাকবে সেই সেন্টেন্সের ভার্বকেই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব বলে। তো এখন অনেকে আছে কমপ্লিমেন্ট চিনি না। এখন লিঙ্কিং ভার্ব হি became a politician. He went mad. এখানে যে ভার্ব গুলো রয়েছে এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। কারণ এই সেন্টেন্সে দেখবেন যে একটা কমপ্লিমেন্ট রয়েছে, এই যে পলিটিশিয়ান, এটা হচ্ছে কি এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। এই যে ম্যাড, এই ম্যাডটা হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। আর এই যে এই কমপ্লিমেন্ট যুক্ত যে সেন্টেন্সের ভার্ব গুলো রয়েছে, বিকেম, এটা হচ্ছে এই যে লিঙ্কিং ভার্ব। এই যে ওয়েন্ট, লিঙ্কিং ভার্ব। এখন অনেকে আছে কমপ্লিমেন্টটা ভালো করে বুঝতে পারি না। কমপ্লিমেন্ট হলো যে সেন্টেন্সের অবজেক্ট অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করে, অর্থাৎ এই অবজেক্টটা দ্বারা বা এই কমপ্লিমেন্ট দ্বারা এই সাবজেক্টের পরিপূরক। অর্থাৎ এই যে পলিটিশিয়ান, এই কে পলিটিশিয়ান, এই যে হি, এই হচ্ছে কি এই অবজেক্ট এবং সাবজেক্টের যে পরিপূরক অবস্থা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ এই পলিটিশিয়ান দ্বারা কিন্তু এই হিকেই বোঝানো হচ্ছে যে তিনি একজন কি পলিটিশিয়ান, তাই না? এরপরে হি ওয়েন্ট ম্যাড, এই ম্যাড কে? এই হি। তো এর একটা কি অ্যাডজেক্টিভ, তাই না? তো এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। অর্থাৎ কি এই অবজেক্ট গুলো কি সাবজেক্টের কি পরিপূরক। অর্থাৎ এইগুলো দ্বারা কি সাবজেক্টের দোষ গুণ বা তথ্য দিচ্ছে, তাই না? সাবজেক্টের একটা তথ্য দিচ্ছে এগুলোর মাধ্যমে। তো এটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর এই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সের ভার্বই হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তো আশা করি আপনারা সকলে লিঙ্কিং ভার্ব শিখেছেন। এর পরবর্তীতে আপনাদের লিঙ্কিং ভার্বের ভিতরে কোনো ল্যাকিংস থাকবে না। আমরা শিখব কগনেট ভার্ব কি। তো কগনেট ভার্ব কি মনে রাখবেন যে ভার্ব তার সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করলে তাকে কগনেট ভার্ব বলে। তাহলে আপনারা কিন্তু ডেফিনেশন দেখেই বুঝতে পারতেছেন যে ভার্ব এবং অবজেক্ট একই সমজাতীয় হবে। অর্থাৎ ভার্বের সমজাতীয় কোনো নাউনকে যদি অবজেক্ট রূপে গ্রহণ করে তাহলে সেটা কি কগনেট ভার্ব। যেমন আমি উদাহরণে যদি বলতে পারি হি dreamed a wonderful dream. দেখেন এখানে ভার্ব এবং অবজেক্ট সমজাতীয়,
দেখেছেন যে হি ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। তো এই সেন্টেন্সের ভার্বটা হচ্ছে কি কগনেট ভার্ব। তারপরে আরো যদি আমি বলি হি ran a race, এখানে ran এবং রেস দেখেন একই সমজাতীয়, তাই না? রানের সাথে রেসের একটা মিল রয়েছে না? মানে এই অবজেক্টটা হচ্ছে কি ভার্ব রিলেটেড, তাই না? এই অবজেক্টটা হচ্ছে কি ভার্ব রিলেটেড। ইংরেজি গ্রামারের পাশাপাশি যদি আপনি বাংলা ব্যাকরণের একটু চিন্তা করেন, এটা কিন্তু ওই যে আমরা যখন ওই যে পদ পড়ি, পদের ভিতরে একটা রয়েছে সমধাতু ক্রিয়ার কর্ম, তাই না? সমধাতু ক্রিয়ার কর্ম নামে একটা আছে না, ব্যাকরণ রয়েছে না, যেখানে আমরা দেখি যে কর্তা এবং কর্ম একই সমজাতীয় হয়। যেমন এমন ঘুম ঘুমিয়েছি, এখানে ওই যে কর্তা এবং কর্ম একই জাতীয় হচ্ছে, ক্রিয়া এবং কর্ম একই জাতীয় হচ্ছে না, যে এমন ঘুম ঘুমিয়েছি, তাই না? ওই যে সমধাতু ক্রিয়ার কর্ম। আর এই কগনেট ভার্ব সেম জিনিস। যদি আপনি ইংরেজি গ্রামারের পাশাপাশি বাংলা ব্যাকরণটাও এর সাথে রিলেটেড করে পড়তে পারেন, তাহলে আপনি গ্রামার বা ব্যাকরণ কখনোই ভুলবেন না। পরে শিখবো আমরা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কি? গ্রুপ ভার্ব হলো যে সকল ভার্বের পরে প্রিপজিশন বসে অর্থের পরিবর্তন ঘটে। অর্থের পরিবর্তন ঘটে, অর্থাৎ যে সকল ভার্বের পরে প্রিপজিশন বসলে ওই পুরো ভার্বটার অর্থ পরিবর্তন হয়ে যায়, সেইগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। যেমন আমি বলতে পারি হি টেকস আফটার হার মাদার। এই টেক্স আফটারটা হচ্ছে গ্রুপ ভার্ব। এখানে টেক হচ্ছে ভার্ব, তারপরে আফটার প্রিপজিশন বসে এই ভার্বটার কি অর্থের পরিবর্তন ঘটেছে। আমরা জানি কি টেক মানে সাধারণত কি নেওয়া, আফটার মানে কি পরে, অর্থাৎ কি আপনি সাধারণভাবে চিন্তা করেন তা কি নেওয়ার পরে আসে, তাই না? কিন্তু নো, গ্রুপ ভার্বে টেক্স আফটার মানে হচ্ছে অনুসরণ করা। টেক্স আফটার মানে কি অনুসরণ করা। তাহলে কি অর্থের পরিবর্তন ঘটতেছে না? এই টেক্স এর পরে কি এই প্রিপজিশনটা বসার পরে এটার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। টেক্স আফটার হার মাদার, সে তার মাকে অনুসরণ করে। তাহলে কি ভার্বের পরে প্রিপজিশন বসার পরে অর্থের যে পরিবর্তন ঘটে সেগুলো গ্রুপ ভার্ব বলে, তাই না? গ্রুপ ভার্বের অপর নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্বের অপর নাম আছে ফ্রেজাল ভার্ব। এখন আমরা শিখব কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব কোনগুলো? তো কজেটিভ ভার্ব যে সকল ভার্ব কি সাবজেক্ট নিজে কাজ না করে কি অন্যকে দিয়ে করাবে, তাই না? অন্যকে দিয়ে করায়, সেটা হচ্ছে কি পজিটিভ ভার্ব, তাই না? পজিটিভ ভার্ব কি সাবজেক্ট নিজে কাজ না করে কি অন্যকে দিয়ে করায়, সেই সেন্টেন্সের ভার্বই হচ্ছে কি পজিটিভ ভার্ব। যেমন রয়েছে কি ফিড, তারপরে কি ইনফর্ম, এগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব। ফিড মানে কি খাওয়ানো,
খাওয়ানো মানে কি কেউ অন্যকে খাইয়ে দেওয়ায়, সেটা হচ্ছে কি ফিড। ইনফর্ম মানে কি জানানো, কেউ নিজে না জানি অন্যকে জানানো, অন্যর দ্বারা কি জানানো হচ্ছে, এগুলো হচ্ছে কি ইনফর্ম। এইগুলো হচ্ছে কমন ভার্ব কোনটি, ফিডের কমন ভার্ব হচ্ছে কি ইট। ইট মানে কি আমরা জানি খাওয়া, এটা হচ্ছে কি কমন ভার্ব। আর এই ফিড মানে খাওয়ানো, এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব মানে কি করানো, অন্যকে দিয়ে কি করানো। এবার কি ইনফর্ম, ইনফর্মের কমন ভার্ব কি নো। নো মানে কি জানা, আর ইনফর্ম মানে কি জানানো, অন্যকে দিয়ে করানো, তাই না? তো যে কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানো হয় সেইগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব। অর্থাৎ এখানে কি সাবজেক্ট হচ্ছে কি নিষ্ক্রিয়, তাই না? এরপরে কি আমরা যদি এটাকে বাংলা ব্যাকরণের দিকে চিন্তা করি, পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, তাই না? আমরা যখন বাংলা ব্যাকরণে পড়ি প্রযোজক ক্রিয়া, অর্থাৎ কি মা শিশুকে কি চাঁদ দেখান, তো সেখানে কি শিশু কি নিজে চাঁদ দেখে না, মা তাকে কি দেখাচ্ছে, সেক্ষেত্রে কি সেটা হচ্ছে কি প্রযোজক ক্রিয়া। তো ইংরেজি গ্রামারেও ঠিক তেমনি পজিটিভ ভার্ব হচ্ছে কি নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানো হচ্ছে, সেগুলো হচ্ছে কি পজিটিভ ভার্ব। অর্থাৎ এই যে ইট মানে হচ্ছে কি আমরা জানি খাওয়া, তো সেখানে ফিড মানে কি খাওয়ানো, নিজে অন্যকে খাওয়ানো, ঠিক আছে। নো মানে কি জানা, যেটা হচ্ছে কি কমন ভার্ব। এর পজিটিভ ভার্ব হচ্ছে কি ইনফর্ম, অর্থাৎ কি জানানো। যেমন আমি যদি এটাকে একটা সেন্টেন্সের মাধ্যমে যদি লিখি যে মাদার ফিডস মি, তো এই সেন্টেন্সে এটা হচ্ছে কি পজিটিভ ভার্ব। তারপরে এটা যদি আমি লিখি যে আই ইনফর্ম ইউ, এটাকে যে ইনফর্ম হচ্ছে কি পজিটিভ ভার্ব। তো আশা করি সকলে পজিটিভ ভার্ব সম্পর্কে ভালোভাবে বুঝেছেন।